এশিয়া এবং ইউরোপের মধ্যবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চল বসফরাস প্রণালী। বন্ধুরা, এখন আমরা জানব বসফরাস প্রণালী সম্পর্কে। বসফরাস একটি জলপ্রণালী যা এশিয়া ও ইউরোপের মধ্যবর্তী অঞ্চলের একটি অংশের সীমানা নির্দেশ করে। এটিকে অনেক সময় ইস্তানবুল প্রণালীও বলা হয়। বসফরাস মারমারা উপসাগর এবং দক্ষিণ পশ্চিমে দারদেনেলাস প্রণালী মিলে তুর্কি প্রণালী গঠিত। বসফরাস প্রণালী বিশ্বের নৌ চলাচলে ব্যবহৃত সবচেয়ে সরু জলপথ। এটি কৃষ্ণ সাগরকে মারমারা উপসাগরের সাথে যুক্ত করেছে। বসফরাস প্রণালীর দুই পাশে দুটি করে 4টি বাতিঘর দ্বারা সীমানা চিহ্নিত করা হয়েছে। এই সীমানার মধ্যে বসফরাস প্রণালীর দৈর্ঘ্য 31 কিলোমিটার, উত্তরের অংশের প্রস্থ 3229 মিটার এবং দক্ষিণের অংশের প্রস্থ 2826 মিটার। বসফরাসের সর্বোচ্চ প্রস্থ 3420 মিটার এবং সর্বনিম্ন প্রস্থ 700 মিটার। সর্বনিম্ন প্রস্থের অংশে নৌ ও ফেরি চলাচল খুবই বিপজ্জনক, কারণ এখানে জলযানের দিক বাঁক নেওয়ার সময় বিপরীত দিক থেকে আগত জলযান দেখা যায় না। এই সমস্যাটি এখানে আরও বেশি প্রকট, কারণ বসফরাস দিয়ে প্রচুর জলযান যাতায়াত করে। বসফরাসের গভীরতা 13 থেকে 110 মিটারের মধ্যে পরিবর্তিত হয় এবং গড় গভীরতা 65 মিটার। গোল্ডেন হর্ন বসফরাস প্রণালীর একটি মোহনা। এটি অতীতে ইস্তানবুলের পুরনো অংশকে আক্রমণের হাত থেকে রক্ষা করতে দুর্গ পরীক্ষা হিসাবে কাজ করত। এছাড়া এখানে ওসমানী সাম্রাজ্যের নৌবাহিনীর জলযান নোঙর বাঁধার স্থান হিসাবে ব্যবহৃত হতো। বসফরাস নামটি গ্রিক বসপরস থেকে এসেছে। বিংশ শতকের পূর্ব থেকে এটি মানুষের জানা ছিল যে কৃষ্ণ সাগর এবং মারমারা উপসাগর পরস্পর একটি গভীর পানিপথ দ্বারা যুক্ত। এই পানিপথটি ভূপৃষ্ঠ থেকে দৃশ্যমান জলের নিচে প্রবাহিত হয়েছে। 2010 সালের আগস্টে জানা যায় যে পানির নিচ দিয়ে প্রবাহিত এই চ্যানেলটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম নদী হতে পারত যদি এটি ভূমির উপর দিয়ে প্রবাহিত হতো। বসফরাসের তীরবর্তী কিছু অংশে কংক্রিট দিয়ে শক্ত করা হয়েছে এবং যে অংশের জায়গাটি পানি অবক্ষেপ করে সেখানে নিয়মিত ড্রেজিং করা হয়। বসফরাস প্রণালী কৌশলগত কারণে খুবই গুরুত্বপূর্ণ। সমুদ্রপথে রাশিয়া ও ইউক্রেন যাওয়ার জন্য এটি অন্যতম পথ হিসেবে ব্যবহৃত হয়। এটিকে অধিকার করার জন্য আধুনিক ইতিহাসে বেশ কয়েকটি সংঘাত হয়েছে। এর মধ্যে অন্যতম রাশিয়া ও তুরস্ক যুদ্ধ। 1600 থেকে 18 শতকের মধ্যে ওসমানী সাম্রাজ্য সমস্ত কৃষ্ণ সমুদ্র এলাকা নিয়ন্ত্রণে ছিনিয়ে নেয়। এই সমুদ্র অঞ্চলে তখন রাশিয়া সকল যুদ্ধ জাহাজের প্রবেশ নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে বসফরাস দিয়ে জলযান চলাচলের ব্যাপারে বেশ কয়েকটি আন্তর্জাতিক চুক্তি সম্পন্ন হয়। প্রথম বিশ্বযুদ্ধের পরে 1920 সালে সম্পন্ন হয় সেই ব্রিজ চুক্তি। এই চুক্তির অধীনে বসফরাসকে সকল ধরনের সামরিক নিয়ন্ত্রণ হতে মুক্ত করা হয় এবং একে লিগ অব নেশন এর নিয়ন্ত্রণ এনে জলপথে আন্তর্জাতিক চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 1923 সালে লুজার চুক্তিতে কিছুটা পরিবর্তন করা হয়। এতে বলা হয়, বসফরাস প্রণালী ভৌগোলিকভাবে তুরস্কের অধীনে থাকলেও এই পথে যে কোনো দেশের জলযান নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, কিন্তু তুরস্ক এই চুক্তি মেনে নিতে অস্বীকৃতি জানায় এবং বসফরাস প্রণালীতে সামরিক নিয়ন্ত্রণ স্থাপন করে। 1936 সালের মন্ট্রিক্স কনভেনশনে বলা হয়, বসফরাস প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য ব্যবহৃত হলেও তুরস্ক এই পথ দিয়ে কৃষ্ণ সাগর অঞ্চলের দেশ ব্যতীত অন্য সব দেশের নৌ চলাচল নিয়ন্ত্রণ করতে পারবে। বসফরাস দিয়ে অনেক ফেরি নিয়মিত পারাপার হয়। এই প্রণালীর উপরে দুটি ঝুলন্ত সেতু রয়েছে। একটি বসফরাস সেতু, যার দৈর্ঘ্য 1074 মিটার এবং 1973 সালে এর নির্মাণ কাজ সমাপ্ত হয়। দ্বিতীয়টি ফাতিহ সুলতান মেহমুদ সেতু। এটি দ্বিতীয় বসফরাস সেতু নামেও পরিচিত। এই সেতু 1090 মিটার লম্বা এবং 1988 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। এবং তৃতীয় সেতুর নাম ইয়াবুস সুলতান সেলিম সেতু। এর নির্মাণ কাজ 2013 সালের 29 মে শুরু হয়। 2015 সালের 29 মে এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এটি বসফরাসের উত্তর প্রান্তে নির্মিত হয়েছে। সম্প্রতিকালে তুরস্কের জলপ্রণালী তেল শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাশিয়ার তেল রপ্তানিকারকরা নভরোসিসিক থেকে বসফরাস ও দারদেনেলাস হয়ে পশ্চিম ইউরোপ ও যুক্তরাষ্ট্রের তেল পরিবহন করে। তাহলে বন্ধুরা, আমরা দেখতে দেখতে ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে আসলাম। ভিডিওটি কেমন লাগলো তা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে জানাবেন এবং পরবর্তী ভিডিওতে আবার দেখাবো ইনশাল্লাহ।